আমার নাম ইনজি, বাসা রাজশাহীতে। আমি আজকে যে ঘটনাটা বলবো সেটা আমার সাথেই ঘটেছিল। আমাদের বাড়ি একটু পুরনো দিনের ছিল। শুনেছিলাম আগে এই বাড়িতে কোনো একজন হিন্দু তান্ত্রিক ধরনের মানুষ বাস করতেন। যুদ্ধের পর আমার দাদা বাড়িটা তার কাছ থেকে কিনে ফেলেন। ঘটনার শুরু তার পর থেকে। আমি যে ঘরে থাকতাম সে ঘরে আমার বড় চাচা থাকতো। হঠাৎ একদিন রাতে তিনি চিৎকার করে ওঠেন, তারপর অল্প দিনের মধ্যেই পাগল হয়ে যান। তখন আমার দাদাকে একজন বলেন যে একজন হুজুর আছে যিনি জিন আমল করেন এবং তিনি বড় চাচাকে সুস্থ করতে পারবেন। দাদা আর দেরি না করে ওনাকে ডেকে আনেন। উনি আসেন এবং জিন আমল করে আনেন, কিন্তু তারপরেও তিনি বড় চাচাকে সুস্থ করতে পারেননি। উনি বলে গিয়েছিলেন যে বাড়িটা বন্ধ করতে হবে, কারণ বাড়িতে অনেক খারাপ শক্তি আছে, যা হুজুর আসার পর থেকেই তারা আসলে এখন থেকে আমাদের ক্ষতি করবে। যাই হোক, তারপর থেকে বাড়িতে অনেক সমস্যা শুরু হয়ে যায়, যেমন রাতের বেলায় ছাদে নুপুরের আওয়াজ, কারো জোরে জোরে হেঁটে বেড়ানোর শব্দ ইত্যাদি শুরু হয়ে যায়। আমার ফুপু একদিন রাতে টিউবওয়েলে পানি আনতে যায়, তখন হঠাৎ দেখতে পায় সাদা শাড়ি পরে একজন মহিলা দাঁড়িয়ে তার দিকে তাকিয়ে হাসছে। তার হাসিটা এতটাই ভয়ঙ্কর ছিল যা দেখে ফুপু সেখানেই সেন্সলেস হয়ে যায়। এরপর সেই মহিলাকে অনেকবার দেখতে পেয়েছি এবং পরিবারের মানুষজনও দেখতে পেয়েছে। সাল 2005। আমার বড় ভাই ঢাকা চলে যায় চাকরির সুবাদে। আমি সেই রুমে একাই থাকতাম। ঠিক কিছুদিন পর থেকে আমার সাথে অদ্ভুত জিনিস ঘটে যেতে শুরু করলো। যেমন আমার ঘরের দরজা কড়া নাড়ে কেউ একজন দুবার করে, তারপর জানালা হঠাৎ করে বন্ধ হয়ে খুলে যায়। এরকম অনেক দিন চলতে থাকে। বিষয়টা আমি আমার মাকে জানাই। আম্মা একদম বলে দিল কোনোভাবেই দরজা যেন না খুলি আমি রাতে। কিন্তু বয়স কম আর জানার আগ্রহ আছে যে কেনই বা এমন হয় আর কেনই বা আম্মা আমাকে নিষেধ করছে। রাত 2টা থেকে 3টার মধ্যে দরজায় কড়া নাড়ানোর আওয়াজটা হতো। সেই দিনও ঠিক একই সময়ের মধ্যে দরজায় কড়া নাড়ানোর শব্দ, একবার, দুইবার। যাই হোক, 2বার দরজায় কড়া নাড়ানোর পর আমিও দরজা খুলে ফেলি। দেখলাম একটা ছায়া মুহূর্তের মধ্যে উধাও হয়ে গেল। জিনিসটা দেখে আমি প্রচণ্ড ভয় পেলাম। যাই হোক, রুমের দরজা লাগিয়ে ঘুমানোর চেষ্টা করলাম। হঠাৎ আমার ডান পাশে কোনো কিছু জোরে করে বসলো, আর তখনই আমার ঘুম ভেঙে গেল। ঠিক তখনই আমার কানের কাছে এসে বলল, তোদের কাউকে শান্তিতে থাকতে দেব না। আমি চিৎকার করে উঠি। আব্বা, আম্মা আর পরিবারের সবাই চলে আসে আমার চিৎকার শুনে। সবাইকে বললাম বিষয়টা। সবাই বকাবকি করলো, বলল সকালেই হুজুরকে ডাকা হবে। আমাকে বলা হলো একা ঘুমানো যাবে না, আমাকে আমার চাচাতো ভাইয়ের সাথে ঘুমাতে বলল। যাই হোক, আমি ঘুমাতে গেলাম ওর রুমে, ঘুমিয়েও পড়লাম। সকালে উঠে দেখি পুরো শরীরে আঁচড়ের দাগ, যা কোনো মানুষের দ্বারা ওইভাবে করা সম্ভব হয় না। যাই হোক, হুজুর এসে আমাকে দেখে যান আর আমাদেরকে বলেন যে আমাদেরকে সাবধানে রাখতে হবে। তারপর 2 দিন কিছু হয়নি। ঠিক 3 দিন পর আমি রাতে ছাদে যাই ফোনে কথা বলার জন্য। কিছুক্ষণ পরে আমি অনুভব করি আমার সাথে কেউ হাঁটছে, আর এটা ছিল সেই ছায়াটা যা আমি আগে দেখেছি। তখন আমার আর বুঝতে বাকি রইল না যে আমি একটা বিপদে পড়তে যাচ্ছি। আমি তাড়াতাড়ি করে নিচে নামতে যাই। এমন সময় আমাকে পেছন থেকে কেউ একজন বলে, তুই বেশি দূরে যেতে পারবি না। আমি নিচে নেমে আসি। ঠিক রুমের কাছে আসতেই দেখি সেই মহিলাটা যা আমার ফুপু দেখেছিলেন। শূন্যতে দাঁড়ানো আর ভয়ঙ্কর হাসি। আমি সেখানেই সেন্সলেস হয়ে যাই। সকালেই আমাকে আমার রুমের ভেতরে দেখতে পাই। যাই হোক, আমাকে আর বাসায় রাখতে চায়নি পরিবারের সদস্যরা। সেই দিন সকালে আমি ঢাকায় চলে আসি। এই হচ্ছে আমার জীবনের এমন একটা অধ্যায় যা আমি কখনোই সমাধান করতে পারিনি। ঘটনাটি 2003 সালে খুলনার কোনো এক এলাকার। তখন আমি কেজিতে পড়ি। সেই দিন আমার এক্সাম ছিল। আমার স্পষ্ট মনে আছে, সকালে স্কুলে যাবার পর
সবাই বলা বলি করছে যে এলাকায় একটা লাশ পাওয়া গেছে। আমার বাসা থেকে স্কুল পায়ে হেঁটে যেতে 4-5 মিনিট লাগে। আমি এক্সাম শেষ করে বাসায় ফিরি, শুনি আমাদের বাসার ঠিক অপর পাশে একটা ছোট গলির মাথায় একটা 2 তলা বাসা, ওখানে লাশ পাওয়া গেছে। ওই বাসায় উল রং করার কাজ হতো। রোজ সকালের মতো ওই দিনও উল রং করার জন্য উলওয়ালা ওই বাসায় যায়। এক মহিলা ছিল যে পানি এনে দিত রং করার জন্য। উলওয়ালা চুল ধরাবে বলে বিল্ডিং এর ভেতরের ঘর থেকে উলের কুচি আনতে বলায় মহিলা কলস রেখে যায় উল আনতে। 1 পাঁচা উলের কুচি তুলতেই একটা পচা বোটকা গন্ধ তার নাকে আসে। ঘরটা ভেতরের দিকে থাকায় অনেক অন্ধকার, তাই সে ভালো করে দেখতে পারছিল না কিসের গন্ধ। একটু পরে ভালো করে দেখতেই তিনি দেখেন ওইখানে একটা লাশ, আর নিজেকে ঠিক রাখতে না পেরে দৌড়ে বাইরে চলে আসেন আর জ্ঞান হারান। পরে উলওয়ালা পানি দিয়ে জ্ঞান ফেরাতেই সে বলে রুমে লাশ। উলওয়ালা এলাকার সবাইকে ডাকে এবং যায় সেই রুমে, দেখে আসলেই ওখানে একটা লাশ, যার মাথার মগজের মধ্যে একটা হাতুড়ির যে ছেনি থাকে ওই ছেনি দিয়ে ঘুটে ফেলা হয়েছে এবং চেহারা পচে পুরোপুরি নষ্ট হয়ে গেছে। লাশের ব্যাপারটা জানাজানি হতে আমার বাসার শেষ মাথায় যে বাসাটা আছে ওই বাসার লোক দৌড়ে আছে। তাদের বাসার ছোট ছেলে 3 দিন ধরে নিখোঁজ ছিল। পরে লাশের কিছু এভিডেন্স দেখে বোঝা যায় এটা ওই বাসারই ছেলে, তার নাম মাসুম। আর এভিডেন্স হিসেবে বুঝে তার পরনের জামা আর তার একটা হাত কাটা। সে মাস্তান ছিল। একদিন চাঁদা নিতে গেলে লোকে তার ডান হাতটা পাঞ্জার নিচ থেকে কেটে দেয়। লাশের পরিচয় পাওয়ার পরে বাসার লোক নিয়ে যায়, পুলিশ আসে, ইনভেস্টিগেশন হয়। তারপর যাবতীয় যা যা আইনি কাজ শেষে তাকে বাসায় এনে জানাজার প্রস্তুতি নেয় সবাই। লাশকে গোসল করাবার সময় ভালো করে হাত পা পরিষ্কার করতে পারেনি অবশ্য, কেননা তার শরীরের চামড়া পচে গিয়েছিল। তাকে কোনো মতে গোসল করিয়ে জানাজা দিয়ে কবর দেওয়া হয়। ঘটনাটা এখান থেকেই শুরু। রাতে মসজিদে মুয়াজ্জিন ঘুমাচ্ছে, হঠাৎ তার নাকে একটা গন্ধ আসে। সে উঠে তাকাতেই দেখে মাসুম তার চারপাশ থেকে ঘুরছে, মাথায় ছেনি ঢোকানো অবস্থায় বলছে, আমার অনেক কষ্ট হচ্ছে। সে দেখতে পেল মাসুমের মাথা থেকে খিলু আর রক্ত পড়ছে, কিন্তু সেটা ফ্লোরে পড়ছে না। সে কিছু না বুঝে মাথার কাছে রাখা কোরআন শরীফটা নিয়ে পড়তে থাকে, আর মাসুমে একইভাবে কাকুতি মিনতি করতে থাকে। একসময় সে চলেও যায়। পরের দিন মুয়াজ্জিন কথাটা ইমাম সাহেবকে বলে, আর এক কথায় 2 কথায় ছড়াছড়ি হয়ে যায়। ওই দিন রাতে মার্ডার স্পটে 2 জন পুলিশ আসে ইনভেস্টিগেশন রিপোর্ট করতে। তারা বাড়ির গলির মাথায় দাঁড়িয়ে শুনতে পায় বাসার মধ্যে অনেক মানুষ হাঁটছে আর কথা বলছে। বাসার মেইন গেটটা ছিল গ্রিলের। পুলিশ তাদের হাতে টর্চ মারে বাসার ভেতর, কিন্তু গেটের ভেতর কোনো আলো প্রবেশ করে না। তখন পুলিশ বাধ্য হয়ে বলে, এই ভেতরে কে রে? ভেতর থেকে একটা কণ্ঠ ভেসে আসে, তুই কে? পুলিশ তখন বলে, কে, বাইরে আয়। মুহূর্তে গেটের কাছে একটা প্রতিচ্ছবি দেখতে পায় ওরা। দেখে যে মাসুম ঠিক সেই ক্ষত বিক্ষত অবস্থাতে বাইরে বেরিয়ে এসেছে। তারা এই দেখে আর দাঁড়ায় না, দৌড় দেয়, আর মাসুম তাদের পিছে বেশ কিছু দূর দৌড়ায়। এরপর থেকে দুপুরে বা সন্ধ্যাতে প্রায় মানুষই মাসুমকে ওই একই অবস্থায় দেখে। এলাকায় একটা আতঙ্কের ছাপ পড়ে যায়। দুপুর 12টার পরে আর সন্ধ্যার আজানের পরে কেউ আর বাইরে থাকতে চায় না। কোনো রিক্সাওয়ালা সন্ধ্যার পরে আর আমাদের গলির মধ্যে আসতে চায় না। এই অবস্থায় এক জুম্মা ইমাম বললেন, আজ আসরের নামাজের পরে কিছু মুসল্লি থাকবেন এখানে, তাই নামাজ শেষে কিছু মুসল্লি থাকে মসজিদে। ইমাম সাহেব তাদের নিয়ে আর তার হাতে একটি তাবিজ নিয়ে ওই বাসায় যায়। যে রুমে ওকে মারা হয় ওই রুমের কাছে যেতেই রুমের ছোট জানালা থেকে কালো পশমওয়ালা একটা হাত লম্বা হয়ে বেরিয়ে আসে। এটা দেখে সব মুসল্লিরা দৌড় দেয়, আর ইমাম সাহেব পিছপা হতে থাকে আর দোয়া পড়তে থাকে। এইভাবে যারা গিয়েছিল সবাই বেরিয়ে আসে ওখান থেকে।
পরে অনেক ভাবার পর সবাই ঠিক করে ওখানে দোয়া মাহফিল আর মিলাদের আয়োজন করা হবে। পরের শুক্রবার ওই বাসায় দোয়া মাহফিলের আয়োজন করা হয়। এলাকার সব বাচ্চারা মিলে সব ঘর পরিষ্কার করে। দুপুরবেলা হুজুর ওদের আরবি বই হাতে দিয়ে জোরে জোরে দোয়া পড়তে বলে, আর সে মাইক অন করে রেখে সে একটু মসজিদে যায়। এর মধ্যে একটা বাচ্চা দেখে মাসুম ওই একই অবস্থায় ওই ঘর থেকে বেরিয়ে এসে দরজার সাথে হেলান দিয়ে দাঁড়িয়ে তাকিয়ে আছে আর হাসছে। এটা দেখে ওরা আর স্থির থাকতে পারেনি, যে যার মতো চিৎকার দিয়ে পালিয়ে যায়। তারপর এলাকায় কেমন যেন একটা গুমট পরিস্থিতি সৃষ্টি হয়। মসজিদের ইমামের বাসাটা ওই বাসার পেছনে। একদিন ইমামের স্ত্রী সন্ধ্যায় রান্নাঘরের জানালা আটকাতে গিয়ে দেখে ওই বাসার 2 তলার রেলিংয়ের ওপর মাসুম পা দুলিয়ে বসে আছে, আর তার সাথে আছে আরো 2জন মহিলা, একজন পুরুষ। 2জন মহিলার একজনের গলায় একটা দড়ি আর অন্যজনের শরীরের কাপড় ছেঁড়া, গায়ে জখম, আর পুরুষটার গলা কাটা। হুজুরের স্ত্রী ব্যাপারটা দেখে হুজুরকে রাতে সব জানায়। তারপর হুজুর দিন তারিখ দেখে মাসুমের মৃত্যুর 41 দিনের দিন অনেক বড় করে একটা দোয়া মাহফিল করে, আর সেটা শুধু মাসুমের নামে আর ওইখানে যত অপআত্মা আছে তাদের জন্য। মাহফিলটার পরেই যেন পুরো এলাকাটা একটা জান ফিরে পায়। তার কিছুদিন পরেই মসজিদের কাজ শুরু হয়। ওই বাসাকে সাময়িক মসজিদের জন্য ব্যবহার করা হয়, আর তারপর থেকে সেখানে আর কোনো কিছুই হয়নি। তবে বাসাটা আর বিক্রি হচ্ছিল না এই ঘটনার পর। পরে বাসাটার মালিক সেটার 2 তলা ভেঙে ফেলে। গোলপাতা দিয়ে ঘর তুলে বাড়ির মালিক এক গরিব পরিবারকে থাকতে দেয়। তারাও বেশি দিন থাকতে পারেনি সেখানে। সর্বশেষ কিছুদিন আগে বাসাটা বিক্রি হয়েছে। বর্তমানে যারা ওটা কিনেছে তারা অর্ধেক বাসা তুলে বাকিটা বন্ধ করে দিয়েছে। আমার নাম মাহির। আমি ইন্টার ফার্স্ট ইয়ারে পড়ছি। ঘটনাটি ঘটে আমার দাদুর সাথে, এবং ঘটনাটি আমি আমার বাবার কাছ থেকে শুনেছি। আমাদের গ্রামের বাড়ি বরিশাল। আমার বাবার যখন 7-8 বছর, এটি সে সময়ের একটি ঘটনা। যুদ্ধের পর দাদা পাকিস্তান থেকে ছাড়া পেয়ে যখন দেশে ফিরে আসে, তখন বাড়ি করার জন্য যে স্থান বেছে নেয় তা থেকেই মূলত ঘটনার শুরু। বাড়িটি ছিল 1 তলা বিশিষ্ট, ওয়াল টিন শেড। তাই শেষ হওয়ার পর বাড়িটিতে আমার দাদা দাদু উঠে যায়। বাড়িতে থাকার ঠিক 7 দিন পর আমার দাদু স্বপ্নে দেখেন তাকে কেউ বলছে বাড়িটা সরিয়ে নিতে। দাদুর ঘুম ভেঙে যায়। পরদিন দাদু কথাটা কাউকে বলে না। ঠিক একইভাবে প্রতি রাতে দাদু স্বপ্নে দেখেন কেউ তাকে বারবার বলছে বাড়িটি ভেঙে সরিয়ে নিতে। বাড়িটির চারপাশে দেয়াল এবং উপরে টিন থাকায় তারা লক্ষ্য করতেন ছাদে কিছু একটা পড়ছে। বাইরে বেরিয়ে দেখতে গেলে তারা কিছুই দেখতেন না। একদিন রাতে সবাই ঘুমোচ্ছে, হঠাৎ বাড়ির ছাদে মনে হলো অনেকজন মিলে কিছু ঢিল মারছে। পরদিন সকালে দেখা যায় বাড়ির সামনে ছোট ছোট সাপের বাচ্চা বাড়ির চারপাশ দিয়ে। এ দেখে সবাই ভয় পায়। দাদু তখনও তার স্বপ্নের কথাটা লুকিয়ে রেখেছে। একদিন দাদা ঘরে ছিল না। আমার বাবা তখন ছোট থাকায় সে বাসার চারপাশ দিয়ে খেলছিল। হঠাৎ বাসায় যেয়ে দেখেন তার মা অর্থাৎ আমার দাদি একা একা কান্না করছে। সে দেখে কাছে যেয়ে মা বলে ডাক দেয়, এবং সাথে সাথে দাদি তাকে মারধর শুরু করে। আস্তে আস্তে আশেপাশের সব মানুষ কান্না শুনে আসেন। এসে দেখেন দাদি অযথায় পাগলামি শুরু করছেন। আমার দাদা দেখেও কিছু বুঝে উঠতে পারেনি। দাদি সবাইকে দেখে মারতে শুরু করে এবং অযথায় সব কিছু ভাঙতে শুরু করে। একসময় তাকে শিকল দিয়ে বেঁধে রাখা হয় এবং দূর থেকে এক হুজুরকে ডেকে আনা হয়। সে ঘরে ঢোকা মাত্রই দাদি শিকল কামড়াতে থাকে। হুজুর এসে দাদিকে দেখিয়ে বললেন যে ওনার উপর কিছু ভর করেছে। সে মাটিতে একটি বৃত্ত এঁকে কিছু একটা পরে ফু দেন এবং মাটিতে 3টি আঘাত করেন। অতঃপর তিনি জিন হাজির করেন। জিন হাজির করার মাত্রই পুরো বাড়ি কাঁপতে শুরু করে। তারপর জানা যায় বাড়িটি যে স্থানে করা হয়েছে
সেটা আসলে অনেকগুলো জিন থাকার জায়গা, যেখানে বাড়ি করায় তাদের অসুবিধা হয়। তারা দাদাকে স্বপ্ন দেখায় চলে যাওয়ার জন্য, কিন্তু তাও বাড়িটি সেখানে থাকায় তারা রেগে যায়। পরবর্তীতে অবশেষে বাড়িটি সরিয়ে ফেলা হয় এবং দাদিও সুস্থ হয়ে যান। সেই জায়গা এখনও অবধি ওভাবেই পড়ে আছে। দাদি 2014 সালে মৃত্যুবরণ করেন। কিছুদিন আগেই দাদা বাড়ি যায় এবং আমাদের এখনকার বাড়ির ঠিক পেছনে সেই বাগানটিতে গিয়ে দেখে আসি ভাঙা পড়ে থাকা কিছু পাথরের পিলার। এই ছিল আমার ঘটনা।